হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা ফিজিক্সে নিউমেরিক্যাল সলভ করতে পারি না, ভয় পাই। সহজে আমাদের নিউমেরিক্যাল সলভগুলো হয় না, যার কারণে আমাদের রেজাল্ট অনেকটা খারাপ হয়ে যায়। এমনকি আমাদের মনে হয় আমরা ফিজিক্স প্রচুর প্রচুর পড়ছি, অথচ আমাদের ভালো নাম্বার আসছে না। কেন আসছে না? অ্যাজ এ ফিজিক্স টিচার হিসেবে আমি তোমাদের সেই প্রবলেম সলভ করব, যাতে কিনা তোমরা ফিজিক্সে জিরো থেকে হিরো হয়ে যাও। কি হয়ে যাও? জিরো থেকে হিরো হতে পারো। আমি এমন কোনো কথা বলবো না যাতে তোমাদের মনে হবে যে 2 মিনিটে স্যার আমাদের রাজা বানিয়ে দেবে, বা 2 মিনিটে আমরা এমন কিছু হয়ে যাব, কামাল কিছু দেখাবো, সেরকম কিছু বলবো না। সো আমি অমিত হালদার, নো অ্যাজ অ্যাডভান্স ফিজিক্স। এই হচ্ছে পুরো ভিডিও, লাস্ট পর্যন্ত দেখো। সমস্ত পয়েন্ট আমি ডিসকাস করছি, মন দিয়ে শোনো এবং লিখে নাও, যাতে তোমার পরবর্তীকালে ভালো হয়। তো চলো শুরু করি। তো প্রথম পয়েন্ট আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে স্টাডি এভরিডে। তোমাকে কন্টিনিউ স্টাডি করতে হবে। কন্টিনিউ বলতে কীরকম? প্রত্যেক দিন অন্তত 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে তোমাকে ফিজিক্স পড়তে হবে। আমরা এরকম অনেকে করি যে একদিন আমরা 4 ঘন্টা ফিজিক্স পড়লাম, তারপরে আবার 4 দিন পরে আবার 4 ঘন্টা ফিজিক্স পড়লাম। করলে হবে না। তুমি কম কম করে পড়ো, কিন্তু রেগুলারিটি মেনটেন করে। কম পড়ো, বেশি পড়তে বলছি না, কম পড়ো, রেগুলারিটি মেনটেন করে। আমাদের মাথা এমন তো, আমাদের কম কম পরিমাণ, মানে অল্প অল্প পরিমাণ যদি আমরা প্রত্যেক দিন রিভাইজ করি, প্রত্যেক দিন প্র্যাকটিস করি বা প্রত্যেক দিন পড়ি, অল্প অল্প করে আমাদের মেমোরিতে স্টোর হয়। একবারে কিন্তু হুট করে অনেক কিছু খেয়ে নিলাম, পেটটা ভর্তি হয়ে গেল, 5 দিন পরে আবার খাবো, এরকম করলে কি হয়? হয় না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেক দিন অন্তত 1.5 থেকে 2 ঘন্টা করে পড়ো, কম কম করে আমাদের মেমোরিটাকে স্টোর করো। একঘায়ে স্টোর করলে কিন্তু সেটা থাকবে না, সেটা হারিয়ে যাবে। মাথায় রাখবে এভরিডে স্টাডি করা। ঠিক আছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? রিড টেক্সট বই। টেক্সট বুকটাকে তোমাকে ভালো করে পড়তে হবে। অনেক টিচার আছে যারা বলবে, প্রথম প্রথম বলবে যে প্রথমে তোমরা রিডিং পড়ো, টেক্সট বই পড়ো, এরকম প্রথম প্রথম বলবে। তারপরে বলবে পড়ার দরকার নেই, আমি যে নোটস দিচ্ছি সেই নোটসটা পড়ো। অনেক টিচার আছে, সব টিচার নয়, এরকম আছে অনেক টিচার যে তারা বলবে নোটস পড়ো। আমি বলছি তুমি নোটসও পড়ো, নোটস পড়ো, সঙ্গে ফিজিক্সের বইটাকে ভালো করে পড়ো। কেননা বইয়ের মধ্যে, বইটা কিন্তু অনেকজন শিক্ষক মিলে তৈরি করেছে। তাদের মধ্যে অনেক কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো আমরা নোটসে পাবো না। এমনকি আমি টিচার হিসেবে আমি তোমাকে বলবো, আমরাও অনেক সময় পড়াতে গিয়ে অনেক কিছু স্কিপ করে যাই। সেগুলো তো আর আমরা পরবর্তীকালে তোমাকে জানাই না, সেগুলো তুমি কোথায় পাবে? ফিজিক্সের বইয়েতে। তো তাই বলবো, তোমাকে সাজেস্ট করব যে বইটাকে খুঁটিয়ে পড়ো। ওকে। 3 নম্বর পয়েন্ট কি বলছে? রিড টেক্সট বুক বিফোর ক্লাস। খুব ইম্পর্টেন্ট, রিড টেক্সট বুক বিফোর ক্লাস। মানে তুমি যখন স্কুলের ক্লাসে বা কোচিংয়ের কোনো ক্লাসে যাবে, স্যার যে টপিকটা তোমাকে পড়াচ্ছে সেই টপিকটা তুমি যদি আগে থেকে পড়ে যেতে পারো, তাহলে কিন্তু খুব উপকার পাবে। কেন উপকার পাবে বলে দিচ্ছি, শুনে নাও। ধরো তোমাকে কোনো একটা ডিবেটে অংশগ্রহণ করতে বলা হয়েছে, তুমি সেই ডিবেটে অংশগ্রহণ করেছো, সেখানে গিয়ে তুমি নতুনত্ব কিছু জানতে পারছো। মানে যদি বলা হয় মোদি সরকার এই করেছে, মোদি সরকার ওই করেছে, মোদি তার জীবন এই ছিল, তুমি সেটাকে প্রথম শুনছো। তুমি যদি মোদির সম্পর্কে আগে থেকে যদি জেনে রাখতে, তাহলে কিন্তু তোমার ওখানে গিয়ে সেই যে ম্যাচুরিটিটা দেখাতে পারতে, যে আমি তো আগে থেকে জানতাম, আমি তো আগে থেকে এগুলো জেনে তবে তো আমি এখানে ডিবেটে অংশগ্রহণ করতে এসেছি। তখন যে পাওয়ারটা, তুমি যে পাওয়ারটা দেখাতে, সেটা কিন্তু অনেক 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 বেশি কিন্তু। তো আমাদের মনে রাখতে হবে, যখন তুমি কোনো ক্লাসে যাচ্ছ, সেই ক্লাসে আগে থেকে টেক্সট বুকটা ভালো করে পড়ে যাও। হ্যাঁ, ভালো করে পড়ে যেতে বলছি এই নয় যে তুমি সমস্ত কিছু বুঝে যাচ্ছ, জাস্ট একবার রিডিং পড়ে নাও, আর কিছু দরকার নেই। জাস্ট একবার একটু জাস্ট রিডিংটা পড়ে নাও। তোমাকে বেশি ডিসকাস করে পড়তে হবে না, বা তুমি একদম থিওরি পুরোটাই জেনে গেছি, পুরোটাই আমার নলেজে চলে এসেছে, এরকম নয়। স্যার তো তোমাকে পড়াবে, কিন্তু জাস্ট তুমি যদি আগে থেকে একটু টেক্সট বুকটা ফলো করে যাও,
তাহলে তোমার কি মনে হবে যে যখন স্যার পড়াচ্ছে, যখন একটা নিউমেরিক্যাল সলভ করাচ্ছে, ও এটা তো আমি আজকে দেখেছিলাম, আজকের এটা আমি চোখে দেখেছিলাম, বা কোনো একটা সংজ্ঞা বললো যে এটা তো আমি আজকে সকালে পড়েছিলাম বা কালকের পড়েছিলাম। তোমার আগে থেকে যদি একটু পড়ে থাকো, মনের দিক থেকে অনেকটা এনার্জি পাবে, মানে মনের দিক থেকে অনেকটা এনার্জেটিক একটা পাওয়ার আছে, ঠিক আছে? তো তোমাকে আমি বলবো আগে থেকে একটু হলেও রিডিংটা পড়েছো। 4 নম্বর কি বলছে, অ্যাটেন্ড ক্লাস অ্যাক্টিভিটি, মানে তুমি যে ক্লাসটাতে যাচ্ছ সেই ক্লাসটাতে যে যেমন কি হয় যে কোনো ক্লাস, স্কুলের ক্লাস বা কোচিং ক্লাস, যখন তুমি যাচ্ছ গিয়ে স্যার বসছে, আমিও বসছি, আমি বসে একদম স্যার যা বলছে চুপচাপ শুনে নিলাম, চলে এলাম, এরকম নয়। করলে তোমার বোরিং ফিল মনে হবে, ফিজিক্সটাকে ভালো লাগবে না, বোরিং সাবজেক্ট মনে হবে, এরকম করবে না। কি করবে, তুমি যখন কোনো স্যারের ক্লাসে তুমি যাচ্ছ, অ্যাটেনশন যেন পুরো স্যারের দিকে থাকে। দরকার পড়ে তুমি স্যারকে প্রশ্ন করো, স্যার যে কোশ্চেন বলছে তুমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ভুল বলো, কোনো সমস্যা নেই, তুমি ভুল বলো, কিন্তু তোমার অ্যাটেনশনটা কিন্তু পুরো ক্লাসটার প্রতি থাকবে। সেই অ্যাটেনশনটা রাখার জন্য তোমাকে কি করতে হবে, স্যার যা যা বলছে, মনে করে একটা ডেফিনেশন বলেছে স্যার, সেই ডেফিনেশনটা তুমি মনে মনে আওড়াও বা জোরে জোরে বলো, কোনো সমস্যা নেই, স্যার কিছু বলবে না, মনেও করবে না। কিংবা মনে করো তোমার স্যার দায়বদ্ধতা নেই তোমার প্রতি, তা তুমি কি করবে, স্যার যখন বেরিয়ে যাবে তখন নিজেদের বন্ধুদের মধ্যে আলোচনা করো, তখন দেখবে তুমি অ্যাটেনশনটা অনেক বেশি পাচ্ছ। তাহলে ক্লাসে সবসময় অ্যাটেনশন রাখতে হবে, সেই জন্য আমরা পয়েন্টের নাম দিয়েছি অ্যাটেন্ড ক্লাস অ্যাক্টিভিটি, মানে তোমাকে ক্লাসটাতে ভালো করে মনোযোগ সহকারে বসতে হবে। এবং ক্লাসে আমরা কি করি জানো, তো ক্লাসে মানে আমরা দেখি আর কি, আমরা যখন স্টুডেন্ট পড়াই, অনেক স্টুডেন্ট আছে এরকম করে যে পাশে ঠোকা দিচ্ছে, ও পাশে ঠোকা দিচ্ছে, গল্প করছে, মোবাইল ঘাঁটছে। একটা ক্লাসে বসে তোমার অ্যাটেনশন যদি স্যারের দিকে না থাকে, তুমি তার থেকে কি বুঝবে, কিচ্ছু বুঝবে না। তাই আমি তোমাদের সাজেস্ট করব যে যখন তোমরা কোনো ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছ, পুরো অ্যাক্টিভিটিটা ক্লাসের মধ্যে রাখো, আর কিছু দরকার নেই, জাস্ট তুমি অ্যাক্টিভিটি রাখো। এবং স্যার যা বলে সেটা তুমি মনে মনে বলতে পারো, জোরে হালকা করে চিৎকার করে বলতে পারো, মনে মনে বলো না, কি সমস্যা আছে, কোনো সমস্যা নেই, তাতে তোমার অ্যাটেনশনটা কিন্তু আরো তীব্র হবে, ভালো হবে, যাতে তুমি পরবর্তীকালে ভালো করে স্যার যা বলে মন দিয়ে শুনতে পারো। বা স্যারকে বুঝতে না পারলে স্যারকে প্রশ্ন করো, অনেকে ভয়ে জড়সড় হয়ে থাকে, বা স্যারকে বললে কি ভাববে, কেউ কিচ্ছু ভাববে না। আমি বলছি তুমি স্যারকে প্রশ্ন করো, বা স্যার যে প্রশ্ন করছে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ভুল বলো, তাতেও কোনো তোমার সমস্যা নেই, তুমি কিন্তু তোমার দিক থেকে 100% পাবে একদম, ঠিক আছে? তো 5 নম্বর যেটা আছে, সলভ এক্সাম্পল। সলভ এক্সাম্পল কারেক্ট ওয়ে। কারেক্ট ওয়ে কেন কথাটা বলছি ভালো করে, এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। সলভ এক্সাম্পল কারেক্ট ওয়েতে, মানে তুমি যখন কোনো সলভ করছো বা কোনো প্রশ্ন সলভ করছো, তখন কি হয়, আমরা একটা সলভেড প্রশ্ন দেওয়া আছে, সলভেড প্রশ্ন মানে বইয়েতে যে প্রশ্নটা দেওয়া আছে তাতে অ্যান্সার করে দেওয়া আছে, আমরা কি করি, প্রশ্নটা পড়ার না আগে অ্যান্সারের চোখ চলে যায়, ওটা করবে না, দরকার পড়ে অ্যান্সার চাপা দিয়ে দাও, প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ে তোমার মাইন্ডে কি কি কনসেপ্ট খেলছে, কি কি প্রসেস ফলো করলে ওটা তৈরি করতে পারবে, ওই অ্যান্সারটা আসবে, সেটা আগে নিজেকে প্রশ্ন করো, ঠিক আছে? কি বলো, নিজেকে প্রশ্ন করো। না এরকম নয় যে আমি আগে প্রশ্নটা পড়লাম, তারপরে অ্যান্সারটা দেখলাম, তারপরে খাতায় করলাম, ওতে তোমার কিন্তু গ্রো করবে না। তুমি কি করবে, অ্যান্সারটা চাপা দাও, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে নিজে থেকে ট্রাই করো, নিজে থেকে ট্রাই করলে দেখবে এমনও হয়েছে তুমি এমন একটা প্রসেসে ওটা সলভ করেছো, আর বইয়েতে যেটা দেওয়া আছে, বইয়েতে অনেক জটিল, অনেক ক্যালকুলেশন কঠিন করে দেওয়া আছে, কিন্তু তুমি যেটা করেছো সেটা অনেক সহজ বইয়েতে করে দেওয়া আছে, তখন তোমার মনে হবে ও এটা তো অনেক সহজ, আমি তো বইয়ের থেকে ভালো করেছি। তো এই যে আনন্দ, এই যে অনুভূতিটা তুমি তখনই পাবে যখন তুমি মানে সঠিক পথে, সঠিক ওয়েতে একটা সলভ করবে, কারোর হেল্প ছাড়া, কোনো বইয়ের হেল্প ছাড়া, দেখবে সেই আনন্দটা বলে বোঝানো যাবে না, 100% তুমি গেন করবেই করবে। 6 নম্বর কি বলছে, সলভ প্রবলেমস মোর অ্যান্ড মোর, মানে তুমি প্রবলেম সলভ করো মোর অ্যান্ড মোর, মানে প্রচুর পরিমাণে সলভ করো। হ্যাঁ, এরকম তুমি অঙ্ক করছো, কোনো একটা চ্যাপ্টার পড়েছো, মনে করো নিউটনস ল থেকে তুমি প্রশ্ন অ্যান্সার করছো, তো প্রথমে একটা প্রশ্ন তুমি করলে, সেই রকম যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটাকে সলভ করার চেষ্টা করো, তুমি গ্রো করবেই 100%। কি বললাম আবার বলছি, মনে করো তুমি একটা
প্রবলেম করেছো, সেই রকমের যদি কোনো প্রবলেম থাকে তুমি সেটাকে ট্রাই করো। হ্যাঁ, আর একটা মনে রাখবে, একটা প্রবলেম সলভ করার জন্য হাজার রকমের প্রসেস দরকার, মানে কনসেপ্ট ফিজিক্স তো কনসেপ্টের উপর নির্ভর করে। হ্যাঁ, ফিজিক্সের ভ্যালু দেখো, একটা নিউমেরিক্যাল সলভের ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু যেমন আমরা ম্যাথামেটিক্সের যে নিউমেরিক্যাল সলভগুলো যদি দেখি তার কিন্তু ভ্যালু চেঞ্জ করে, কোনো কনসেপ্ট চেঞ্জ করে না। কিন্তু ফিজিক্সের ভ্যালুর সঙ্গে সঙ্গেও কিন্তু কনসেপ্টটা চেঞ্জ করে দেয়, তোমাকে কনসেপ্ট কাজে লাগাতে হবে। তো এই কনসেপ্টগুলো তখনই তোমার মাথার মধ্যে ধারণা আসবে যখন কিনা তুমি সঠিক ওয়েতে সলভ করবে, এবং মোর সলভ, মানে একটা নয়, অনেক 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 তুমি প্রশ্ন অ্যান্সার সলভ করো। সলভ করলেই তোমার মধ্যে অনেক পরিমাণে থিওরি, মানে কনসেপ্ট সব রকমের ইনক্লুড হবে ওই একটা প্রশ্নেতে। তো একটা প্রশ্নের জন্য তোমাকে না হলেও 5-7টা থিওরি এবং কনসেপ্ট কাজে লাগাতে হবে। তো থিওরি পড়ো, ঠিক আছে, কিন্তু থিওরির সঙ্গে সঙ্গে যদি আমরা প্রবলেম সলভ না করি তাহলে কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। তারপরে যেটা বলছে 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর তো এটা আছে, 7 নম্বরটা একটু পরে বলছি। আচ্ছা, এরকম যদি হয়, দেখো আমরা এই সব পয়েন্ট যেগুলো বললাম সেগুলো আরও একটু বলে দিই। যেমন আমি তোমাকে বললাম যে স্টাডি এভরিডে, ঠিক আছে, স্টাডি এভরিডেটা যেটা ছিল সেটার সম্পর্কে আরেকটু ডিটেলসে বলি, তাহলে আরও তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে। যে আমি তোমাকে বললাম যে জানিস তো ক্রিকেট 11 জন প্লেয়ার খেলে, বোলার দাগ পেরোলে নো বল হয়, অফে বল আসলে ফ্লিপ করতে হয়, এইসব বিভিন্ন রকমের তোমাকে আমি বললাম। তুমি পরের দিন মাঠে নেমে গেলে, পরের দিন না মাঠে নেমে গেছো, ভালো গিয়ে খেলতে পারবে? পারবে না। প্র্যাকটিস 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 যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু তোমার কাজ হবে না। আমরা দেখেছি যে তোমাকে আমি বললাম সাইকেল চালাও, সাইকেল তুমি দেখেছো লোকে সাইকেল কীরকম চালায়, তোমাকে বললাম সাইকেল চালাও, আজকের থেকে তুমি সাইকেল চালাও, তুমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লে, চালাতে পারবে? পারবে না। প্র্যাকটিস, যদি তুমি প্র্যাকটিস না করতে পারো তাহলে কিন্তু তোমার কাজ হবে না। আমি তোমাকে বললাম ক্যারাম খেলো, ক্যারাম চ্যাম্পিয়ন তো এমনি এমনি হয় না, আজকের আমি ক্যারাম খেলতে শুরু করলাম কালকে চ্যাম্পিয়ন হয়ে গেলাম। ক্যারাম চ্যাম্পিয়ন হতে গেলে তোমাকে কিন্তু প্র্যাকটিস দরকার। সেই জন্য আমরা প্রথম পয়েন্টটা সবচেয়ে আগে জোর দিয়েছিলাম যে স্টাডি এভরিডে, প্রত্যেক দিন তোমাকে পড়তে হবে। হ্যাঁ, কম সময় হোক, কম কম করে আমাদের মেমোরিটা স্টোর হোক, কিন্তু প্রত্যেক দিন তোমাকে কিন্তু ফিজিক্স পড়তে হবে, তবেই তুমি কিন্তু অনেক গেইন করতে পারবে, একদম জিরো থেকে হিরোতে রান করতে পারবে। এবার তুমি মনে করলে তোমার স্কুলের টিচার পড়িয়েছে, লাস্ট যে পয়েন্টটা সেটা বলি, এবার তুমি বললে স্কুলের টিচার পড়িয়েছে, কোচিংয়ের টিচার পড়িয়েছে, আমি অনেকটা বুঝতে পারছি না। তো আমাদের মতো এরকম অনেক টিচার এই ইউটিউব প্ল্যাটফর্মে পেয়ে যাবে, সেখানে তুমি সার্চ করলে অবশ্যই তুমি কোনো না কোনো প্রসেস ফলো করতে পারবে, আর কোনো না কোনো নিউমেরিক্যাল সলভ কেউ না কেউ তোমার করে দেবে। তো তার জন্য তোমাকে ইউটিউবের হেল্প নিতে হবে। তো আজকের আমার যে বিষয়টা ছিল সেটা তোমাদেরকে পুরোটাই কনসেপচুয়ালের ওপর জানালাম, যে কি কি করলে তুমি ফিজিক্সে জিরো থেকে হিরো হতে পারবে। ঠিক আছে, এরপরে যদি কোনো সলভ হয় যে কোনো স্যার আমি বুঝতে পারছি না, এই কি করতে পারছি না, ফিজিক্স ভালো লাগছে না, কেন ভালো লাগছে না, তার জন্য আমাকে কমেন্ট করো, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যে তোমার কি সমস্যা ফিজিক্সে। আর যারা আমার চ্যানেলকে নতুন ভিজিট করছো, যে নতুন দেখছো, তাদেরকে বলবো এই রকম মোটিভেশনাল স্পিচ এবং বিভিন্ন রকমের থিওরিটিক্যাল এক্সাম্পল বা আমাদের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন আনসার আলোচনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পরে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো।